শিল্প ও সাহিত্য অনুরাগী দীপঙ্কর সাহার স্মৃতিতে আজ এই প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার অন্যতম প্রধান যে উদ্দেশ্য সেটি কবি দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার এবং সেই সঙ্গে আজকের এই আয়োজনে একটি স্মারক বক্তৃতা। সব মিলিয়ে আমাদের নানাবিধ আয়োজনে আজকের এই সন্ধ্যায় আমরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুরুতেই একটি সমবেত বাদন, গিটারের ধুন সঙ্গে তবলা। অংশগ্রহণ করবেন আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় গিটার শিল্পী সৌমেন কান্তি ঘোষ, প্রতীকৃত ঘোষ এবং তবলায় তমাল দাস। তমাল দাস। শুরু হবে আজকের এই অনুষ্ঠান সমবেত বাদনের মধ্য দিয়ে।
শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ চলে সারা রাত। আমার স্বাস্থ্যবান স্বপ্ন গত রাত্রিতে হারিয়েছি। আমার নির্জনতা তছরূপ করতে এক দাসী আসে। অন্ধকার লম্বা করিডোর অনন্তের দিকে চলে গেছে। সেখানে খোঁড়া বৃদ্ধ সুচতুরা নার্স এক নামহীন অন্ধকারে পক্ষ মেলে যাত্রা করে সন্তানের খোঁজে। আবার এই মানুষটি একসময় লিখছেন, সমুদ্র কি আমার ঘরের কাছে আসবে? নীল আলোর অসহায় চরিত্র, মানুষের মগজের নষ্ট পরিকল্পনার সাথে জড়িয়ে থাকো হে উজ্জ্বল স্মৃতি, আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। এই কবিকে মাথায় রেখে তাঁর সৃষ্টির বেশ কয়েকটি দিক আপনাদের কাছে যদি মেলে ধরা যায়, তার ইচ্ছে বুকে নিয়ে আমাদের পরবর্তী নিবেদন একটি ভিজুয়াল পোয়েট্রি, শুধু কবিতার জন্য। শীর্ষক এই নিবেদনটি আপনারা উপভোগ করবেন। এর অবদানে রয়েছে রূপম বণিক, অঙ্গনা নন্দী, অর্পণ ব্যানার্জি, সৌমেন কান্তি ঘোষ, শান্তনু চক্রবর্তী, রাজীব বণিক এবং সোনালী সাহা। আমরা সবাই মিলে উপভোগ করি ভিজুয়াল পোয়েট্রি, শুধু কবিতার জন্য। এই এতদিন হাঁটার পরে টের পেয়ে গেলাম আমাদের মুক্তির পরিপূর্ণতা বন মানুষের আড়ালে চলে গেছে। তুমি আছো বলেই নিয়ন্ত্রণের বাইরে আছি। তুমি এলে মনে হয় অক্ষয় সবকিছু। দিগন্তে জেগে উঠেছিল রামধনু পাণ্ডুলিপি। উৎসব ভরে গেছে দানবের রোলে, আমার নির্জনতা তছরূপ করতে। এক অন্ধকার লম্বা করিডোর অনন্তের দিকে চলে গেছে, আর মৃত্যু অভিবাদন জানিয়েছিল তাকে। সম্ভবত আমাদের বাগানে ফুল নেই। হৃদয় ও ঘরে কোনো শিশুর কান্না নেই। সুনীল আকাশে শিশুরা উড়ছিল স্বাধীন পতাকার মতো। স্বপ্ন ও প্রহেলিকা ফিরে পাই ভিড়ের রাস্তায়। যে আমাকে সভ্যতার নোনা দেয়ালে ভিজিয়ে দিল, তাকে আমি ভালোবাসার কথা বলি। পর্দা সরে গেলেও পর্দার আড়ালে কেউ বসে থাকে দিবানিশি। সমস্ত সম্পর্ক লুকিয়ে ফেলে আরেকবার। দুঃস্বপ্নে অর্থহীন জড়িয়ে পড়ি। বসন্তের রোদ ফেটে পড়ছে তার গালের কষবে। ধরা ছোঁয়ার বাইরে এই জীবনবোধ ব্যারিকেডে আটকে থাকে কেন? নিজেকে লুকিয়ে রাখার ছল করি,
পাতার আড়ালে গুহার কন্দরে আর মেঘের আড়ালে লুকোতে গিয়ে ধরা পড়ি ফর্সা কিশোরীদের হাতে। আমার ইতিহাস থেকে তোমার ইতিহাসে। আমাদের আকাঙ্ক্ষার আদিম স্বপ্ন আর ভোরের বাতাসের এক সঙ্গীতের ধ্বনি বেজে উঠছে অহর্নিশ। আমি জানি আমার এই গান শোনার কেউ নেই। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট বাঁশিটি রে, কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা অনন্ত এই শহরে পেছনে পড়ে থাকে পর্বত, নদী, হারানো মোড়পথ। সাবধানী চিৎকার শোনা যায়, সান্ত্বনা দেবার কেউ নেই। প্রকৃতপক্ষে কোনো ঘটনার সাথে জড়িত নেই। কত পেছনে রেখে গেছি সব। অনেক কিছুই বদলানো যায় না, যে যায় সে তো যাবেই অনন্ত যাত্রার পথে। সে একাকী। হে আত্মা, হে দয়াময়, হৃদয়ের অনুপরমাণুতে তোমার শ্বাস প্রশ্বাস ছড়িয়ে দাও, যেন আমি ছুঁতে পারি সকলের আত্মা। অপেক্ষার ওই পারে গ্লানি ও ব্যর্থতা নিয়ে জেগে উঠছে সবকিছু, সম্পূর্ণ রঙিন পৃথিবী। সমস্ত সম্ভাবনাটুকু আবার বাজিয়ে নিতে চাই, কিছুতেই হতাশ হতে চাই না। পর্বতটুকু হেঁটে পার হব আর সমুদ্র সাঁতার দিয়ে। ভালোবাসার স্মৃতিটুকু সযত্নে আঁকড়ে ধরি, অনন্ত যাত্রার এই লিপিটুকু লিখে রাখি খাতায়। তোমারি ওই অমৃত পরশে আমারো হিয়া খানি, হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী। আমাকে দেখে বালক অনাবিল হেসে ওঠে। শৈশবের ঘুড়িগুলি কাটা পড়ছে ভুল বাতাসের অনুসরণে। অতীত, ভবিষ্যৎ, মারণাস্ত্র বিকিরণ সভ্যতায় স্বপ্ন দেখি আর ঘুমিয়ে পড়ি কোনো অজানা মন্দলে। কতটা জরুরি ছিল কবিতাহীন এভাবে একা বসে থাকা। হাহাকার ও মিলনের শব্দে আজ আর আমি তফাৎ পাইনি। ফিরে এসো, স্মৃতিস্তম্ভ থেকে কালো দাগ মুছে ফিরে এসো। আজ মানুষের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে আছে যে সময়, সামান্য সময় পরে এপারের শব্দ ওপারে যায়নি।
নষ্ট হাসি, নষ্ট ভালোবাসা, নষ্ট হ্যালো। দুয়ার পেরিয়ে বাইরে শূন্য মাঠ। এখন ধারে কাছে কেউ নেই। নৈশব্দেরও শব্দ থাকে। এ কি, তোমার বুকে টিকটিক সময় চলছে? ধ্যাৎ, তোমাকে ভালোবাসা যায় না। শিকড় সহ জড়িয়ে পড়েছি আমি অসম্পূর্ণ কল্পনায়। হৃদয় হৃদয়ে লাফিয়ে পড়ো, আর বলতে পারি না কথা কেমন। সমস্ত তৎপরতার আকাশ কেমন, বলতে পারি না আর বলতে পারি না। স্বপ্নের ভেতর ভেসে থাকে আমাদের সব। সমস্ত প্রেমিকার কাছে উড়ে গেছি কাপালিকের বেশে। অদূরদর্শিতায় ভরপুর আমি সময়ের কালো পথ। আজ মৃত্যু ও সুন্দরের রূপে তফাৎ করতে পারিনি। জল বোঝে না আকৃতির সহমর্মিতা ধর্ম। আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবরি। হলো না সারা কত না যুগ ধরি, কে বলি আমি লব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তবু ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তবু। যে চারা রোপণ করেছ শরীরের ভেতর, বেড়ে উঠেছে সে আজ সকালে নবীন রোদের অহংকারে। গত পরশুদিন কবির জন্মদিন গেছে। তিনি যদি এই প্রেক্ষাগৃহে থাকতেন হয়তোবা ভালোই বলতেন এই নিবেদনকে। বোন সোনালী সাহার অক্লান্ত পরিশ্রম, সোনালী দেবীর মেধা এবং মননকে নিয়ে আর বাকি যারা এই আয়োজনে সামিল ছিলেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে এটাও বলি, আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহাশয়, তিনি আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে সোনালী দেবীকে বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন এই ভিজুয়াল পোয়েট্রি করার জন্যে। তার কথাকে কেন্দ্র করেই আমাদের আজকের এই নিবেদনটি এই রূপ পেল আপনারা বলতে পারেন। যে কবিকে নিয়ে এত আলোচনা, তিনি প্রদীপ চৌধুরী, শৈলেশ্বর ঘোষ, বাসুদেব দাশগুপ্ত, সুভাষ ঘোষ, তাদের প্রত্যেকের সাহচর্য পেয়েছেন, কিন্তু তাদের রচনা, তাদের শৈলীর প্রভাব থেকে নিজেকে মুক্ত রেখেছেন। এই স্বতন্ত্রতাবোধ, তাঁর সার্থকতা, এখানেই তিনি কবি এবং স্রষ্টা। আগামী দিনে এই কবিকে যাতে আমরা প্রত্যেকে আমাদের মতো করে যে কোনো সময় চাইলেই শুনতে পারি, তার রচনা, তার এক একটি কবিতাকে পড়তে পারি, এইসব ভাবনাকে মাথায় নিয়ে একটি ইউটিউব চ্যানেল আমরা নির্মাণ করেছি। সঙ্গে আজকের এই আয়োজন মঞ্চে আমরা একটি স্মৃতি গ্রন্থ প্রকাশ করব, সবই ভার্চুয়ালি।
এবং সেই সঙ্গে একটি অডিও বুক প্রকাশ। পরপর এই তিনটি নিবেদন আপনারা এবারে উপভোগ করবেন। শুরুতে স্মৃতিগ্রন্থ, তারপরে ইউটিউব চ্যানেলটির সঙ্গে অডিও বুক প্রকাশ। কবিতার নাম ফর্সা হাত। নিজেকে লুকিয়ে রাখার ছল করি, পাতার আড়ালে, গুহার কন্দরে, আর মেঘের আড়ালে লুকোতে গিয়ে ধরা পড়ি ফর্সা কিশোরীদের হাতে। তাদের সঙ্গবদ্ধ অন্ধকারে ফর্সা হাতগুলি মাছের মতো ভেসে উঠছে, আর ডুবে যাচ্ছে নিজস্ব জল প্রপাতে। আন্তরিক কিশোরীদের লাল ফিতে লুকিয়ে রাখার ছল করতে গিয়ে আমার ব্যক্তিগত দিনগুলি টুকটাক ঝরছে কিশোরীদের ফর্সা হাতে। আর আধুনিক কবিতার অন্তরায় নিজেকে লুকিয়ে রাখার ছল করি। এই পর্বটির পরে এবারে অতিথিদের আমরা মঞ্চে আহ্বান করব। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহাশয়কে আপনি দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। একই সঙ্গে অনুরোধ করব আজকের এই আয়োজনের বিশেষ অতিথি, প্রখ্যাত শিল্পী, লেখক, চলমান শিল্প আন্দোলনের হোতা শ্রদ্ধেয় শ্রী অসিত পাল মহোদয়। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক সংগঠক এবং সম্পাদক শ্রী সমীরণ রায় মহাশয়। একই সঙ্গে আমাদের আজকের এই আয়োজন মঞ্চে কবি দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার, প্রথমবারের মতো এই পুরস্কার যা আমরা চালু করব তা গ্রহণ করবেন কবি শিবাশিস চট্টোপাধ্যায়। বিনীতভাবে আপনাদের চারজনকে অনুরোধ করব আপনারা দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। এবারে আমরা মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় অতিথিদের একটি করে গাছ দিয়ে আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো। আমি অনুরোধ করব
কবি দীপঙ্কর সাহা স্মৃতি কমিটির শ্রদ্ধেয় সম্পাদক কবি পল্লব ভট্টাচার্য, তিনি একে একে প্রত্যেককে বরণ করে নেবেন। ধন্যবাদ। এবারে স্বাগত ভাষণ আমি অনুরোধ করব শ্রী পল্লব ভট্টাচার্য মহাশয়কে, তিনি স্বাগত ভাষণ রাখবেন। নমস্কার। দীপঙ্কর সাহা স্মৃতি কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়, বিশেষ অতিথি শ্রদ্ধেয় শ্রী অসিত পাল মহোদয় এবং অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় শ্রী সমীরণ রায় মহোদয়কে কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাগত জানাই সূচনা বর্ষের দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী শিবাশিস চট্টোপাধ্যায়কে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দীপঙ্কর সাহাকে, তার কবিতাকে ভালোবেসে আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমাদের শ্রদ্ধা। কৃতজ্ঞতা জানাই আমাদের এই দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার কমিটির বিচারক মণ্ডলী যারা ছিলেন তাদেরকে। বিচারক মণ্ডলীতে ছিলেন সৈয়দ কৌশল জামাল, কবি গৌতম চৌধুরী, কবি সমরজিৎ সিংহ, কবি অমিতাভ চৌধুরী। তাদেরকে আমাদের কমিটির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানানোর সম্পর্ক নয়, তবু অযাচিতভাবে সমস্ত বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য চেষ্টা করেছেন প্রিয় শিল্পী পুষ্পল দেব এবং অনুজ বন্ধু ভাস্কর ভট্টাচার্য। তাদের জন্য রইল আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা। কবি দীপঙ্কর সাহার মৃত্যুর প্রায় 31 বৎসর পরও যে আমরা তার স্মরণে একটি অনুষ্ঠান করতে পারছি, তা সম্ভব হয়েছে আজকের অনুষ্ঠানে অনুপস্থিত সকলের সহযোগিতা, ভালোবাসা ও অংশগ্রহণে। কবি দীপঙ্কর সাহা লিখেছিলেন, ভালোবাসা ছাড়া কোনো খাদ্যবস্তু নেই। আজকের পৃথিবীতে যখন চতুর্দিকে ঘৃণার চাষবাস বেড়ে চলছে, বাড়ানো হচ্ছে, তখন আসুন আমরা কবিতাকে মনে রেখে মানুষের ভালোবাসাকে ভালোবাসতে শিখি। এটাই হোক কবি ও কবিতার কাছে আমাদের পাওয়া। সবাইকে প্রণাম এবং শ্রদ্ধা। ভাবে অনুরোধ করব আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহাশয়, দয়া করে আপনি প্রধান অতিথির ভাষণ রাখবেন। মঞ্চে দুদিকে যারা বিশিষ্ট জনেরা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত শুনতে এসেছি শ্রী অসিত পালের কাছে, যিনি 18 শতকের কাঠখোদাই শিল্প নিয়ে বলবেন। তার আগে আমি দু একটি কথা প্রথা অনুযায়ী বলছি, কারণ দীপঙ্কর সাহা সম্পর্কে, দীপঙ্কর সাহা আমাদের এই শহরেরই একজন মানুষ, যাকে আমরা হারিয়েছি 1992 সালে শেষ দিকে। যেহেতু দু একটি কথা বলবো, আমি বলবো যে দীপঙ্কর সম্পর্কে বা তার কবিতা নিয়ে এই যে আজকের যে স্মৃতি গ্রন্থটি বেরিয়েছে, আপনারা পড়ে দেখবেন এক একজন লেখকের এক এক রকমের অভিমত। মানেটা হচ্ছে এইরকম, যে কবিতা বা যে কাব্যনাট্য বা যে গদ্য সম্পর্কে এখানে আলোচনা খুব একটা অনুপস্থিত, দীপঙ্কর লিখেছেন, সেগুলোকে খুব সহজে একটা
একরৈখিক নিয়মে বোঝা যায় না। তার বোধকে বুঝতে হলে একটুখানি পেছনের দিকে বাংলা কবিতা আন্দোলন বা প্রথা বিরোধী যে লেখালেখিগুলো বাংলা সাহিত্যের মধ্যে এসছে তাদের একটুখানি বুঝতে হবে। এই সংকলনে আমার একটি ছোট্ট লেখা আছে। আমি লেখাটা শুরু করেছি মলয় রায়চৌধুরীর একটি কবিতার অংশ দিয়ে। এটা বোঝার জন্যে যে 60 দশকটা যখন শুরু হচ্ছে তখন এই ধরনের যারা একেবারে মূল কবিতার যে ধারা বাংলা কবিতা তার থেকে দূরে সরে গিয়ে তারা একটা নতুন ভাষ্য নির্মাণ করতে চেষ্টা করেছেন কবিতার। মলয় রায়চৌধুরী লিখছেন, চাঁদুয়ায় আগুন লাগিয়ে তার নিচে শুয়ে আকাশের উড়ন্ত নীল দেখছি এখন, দুঃখ কষ্টের সোনালি উলতবি রেখে আমি আমার সমস্ত সন্দেহকে জেরা করে নিচ্ছি। কাজেই এই যে একেবারে 60-এর সময়ে, ঠিক করে বলতে গেলে একেবারে 1960 সালে বিহারের পাটনা থেকে মলয় রায়চৌধুরী তার ভাই সমীর রায়চৌধুরী যে নতুনভাবে কবিতা নিয়ে ভাবতে শুরু করেছিলেন, তার পেছনে অনেক ধরনের প্ররোচনা এবং উদ্দীপনা ছিল। এবং মূলত এই প্ররোচনা বা উদ্দীপনা এসেছে গ্রামের মানুষদের সঙ্গে মিশে। বিহারের প্রত্যন্ত গ্রামের যে সাধারণ মানুষ তাদের মুখের ভাষাকে বুঝতে চেষ্টা করে, বিশেষ করে সমীর রায়চৌধুরী যিনি খুব অল্প বয়সে ট্রেড ইউনিয়ন আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং সেখানের একেবারে যাদের আজকের ঐতিহাসিকরা বলেন নিম্নবর্গের মানুষ, তাদের ভাষা তাকে খুব উৎসাহিত করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন আজকে বাংলা কবিতা বা বাংলা গদ্য যে ভাষায় লেখা হচ্ছে সেটা একটা পাংশু ভাষা, যার মধ্যে রক্ত মাংস খুঁজে পাওয়া খুব কঠিন। পাশাপাশি উনি তখন বিবেচনা করছিলেন যে অসওয়াল্ড স্প্যাংলারের দ্য ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট বলে একটা বই। অসওয়াল্ড স্প্যাংলার ছিলেন একজন জার্মানি পলিটিক্যাল কমেন্টেটর। তিনি মানুষের যে মানবিকতার যে ধ্বংস তখন জার্মানিতে লিখছিলেন। তারপরে এই বইটির মধ্য দিয়ে তিনি বলছেন যে এই যে আমরা যে মানুষের আজকে এই যে অবনমন দেখছি বা মানুষ ঠিক মানুষ থাকছে না, যেটা টি.এস. এলিয়ট 1935 সালে বলেছিলেন সাব হিউম্যান এক্সিস্টেন্স, এই কথাটাই একটা অর্থনৈতিক ভাষ্যে উঠে এলো। তার জন্য দায়ী করলেন তিনি যে ইকোনমিক অর্ডারকে, অর্থনৈতিক যে শৃঙ্খলা তখন চালু হচ্ছে বাজার ভিত্তিক যে অর্থনীতি, তাকে দায়ী করলেন। মানুষকে একজনের বিরুদ্ধে আরেকজনকে প্রতিযোগিতার মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং তিনি সমীর রায়চৌধুরী সেটাকে খুব নিলেন এবং মলয় রায়চৌধুরী ওরা মিলে, আপনারা অনেকেই জানেন যে আন্দোলনটা এই 1960 থেকে 1964 সালের এই ক্ষণজন্মা যে আন্দোলন, ক্ষণজন্মা বলছি এই কারণে কোনো আন্দোলনই ক্ষণজন্মা হয় না, কিন্তু ঐতিহাসিকরা যেরকম ভাবে কালাঙ্কন করে কোনো একটা নির্দিষ্ট আন্দোলনকে বা একটা নির্দিষ্ট অভিঘাতকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, তার বয়স ছিল মাত্র 4 বছর। ওই সময়ে তারা একটি ম্যানিফেস্টো করেছিলেন, সেখানে মলয় রায়চৌধুরী দাবি করেছেন সেই ম্যানিফেস্টোটি তিনি একাই লিখেছেন। আমার লেখার সঙ্গেও সেই ম্যানিফেস্টোর একটি ফ্যাক্সিমিলি ছাপা হয়েছে, দেখবেন। মলয় রায়চৌধুরী লিখছেন, পোয়েট্রি ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ দি necessitic spirit. Naturally, we have discarded the blankly blank school of modern poetry, the darling of the press, where the poetry doesn't resurrect itself in an orgasmic flow, but words come up bubbling in an artificial muddle. তিনি বলছেন এই কবিতার মধ্যে কিচ্ছু নেই যে যারা এই আমাদের খবরের কাগজে বা সাহিত্য পত্রিকাগুলো প্রশংসা পাচ্ছেন, তার বিপরীতে তার মধ্যে আমরা দেখছি না কোনো শীতকালের শব্দ। এই শব্দটা তিনি ইচ্ছে করে ব্যবহার করছেন। আমাদের কবিতা হয়ে উঠুক সেই রকম।
একটা সময় তরুণ প্রজন্ম যারা কৃত্তিবাস তখন একদম তার স্রোত হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে প্রথম সেই এদের সঙ্গে যোগ দিলেন শক্তি চট্টোপাধ্যায়। এবং এই ম্যানিফেস্টোতে লেখা আছে একটা চমৎকারভাবে আবিষ্কার, যে এই আন্দোলনের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে শক্তি চট্টোপাধ্যায়। তাকে আমরা তার কবিতা কৃত্তিবাসের সময়ও পড়া আছে, তার পরবর্তী সময়েও হয়েছে। এই 4 বছরে তারা যেটা বলেন অ্যাক্টিভিজম বা তৎপরতা, তার ফলে যারা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে অশ্লীলতার অভিযোগ ওঠে, কোথাও কোথাও রাষ্ট্রদ্রোহীর অভিযোগিতা ওঠে, কোথাও কোথাও সমাজদ্রোহীর অভিযোগিতা ওঠে, এবং শেষ পর্যন্ত এই মলয় রায়চৌধুরী এবং আরো কয়েকজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং সেখানে বিচার চলে। শেষ পর্যন্ত মলয় রায়চৌধুরীর 1 মাসের জেল হয়েছিল তাতে। কিন্তু এই যে মামলা লড়া, কোর্টে যাওয়া করতে করতে আন্দোলনটা থিতিয়ে পড়েছিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা ঘটেছিল, শক্তি চট্টোপাধ্যায় এদের বিরুদ্ধে গিয়ে মামলায় সাক্ষ্য দিয়েছিলেন, যাকে নেতৃত্ব হিসেবে ঘোষণা করেছিলেন যে আন্দোলন। এর ফলে কি হলো, যে ছত্রখান হয়ে গেল। একটা কেন্দ্র যেটা তৈরি হয়েছিল, সেই কেন্দ্রটা ভেঙে খান খান হয়ে গেল এবং ছড়িয়ে ছিটিয়ে গেল। যেরকম ভাবে হয় যখন আমরা জানি মহাকাশ থেকে কোনো আগ্নেয় গোলা যখন ছুটে আসে, সেটা যখন ছত্রখান হয়, তার বিভিন্ন জায়গায় তার টুকরো টুকরো অংশগুলো ছড়িয়ে পড়ে। কিন্তু এটা মৃত্যু নয়, এবং মৃত্যু নয় বলেই আবার এরা ফিরে এলেন বাংলা কবিতার জগতে। কিন্তু এবার কোনো আন্দোলনের রূপে নয়, প্রত্যেকে তার নিজের মতো লিখতে আরম্ভ করেছে। কিন্তু ছোট ছোট গোষ্ঠী তৈরি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। দিবঙ্কর 1977 সালে কলকাতায় যান এবং তিনি এদের কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হন। আমি দেখিয়েছি যে তার এটা করার জন্যে। এবং আপনারা অদ্ভুতভাবে দীপঙ্করের কবিতা পড়লে পরে, যেটা শুভ্রজিৎ বলছিলেন, যে প্রভাব যেটা, সেটা তেমনভাবে খুঁজে পাওয়া যাবে না। তার জায়গায় দাঁড়িয়ে সে নতুনভাবে কবিতা নয়, সে বলছে আমি কবিতা লিখতে আসিনি, নতুনভাবে বিবৃতি দিতে আরম্ভ করলেন একজন কবি হিসেবে। এই বিবৃতি, যেখানে মানুষের সম্পর্কগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে, একেবারে প্রয়োজনীয়তা ভিত্তিক হয়ে যাচ্ছে, সেখানে দীপঙ্কর যে মানুষকে আবিষ্কার করতে চায়, সে মানুষ খর্বতা শূন্য একটি মানুষ। সে মানুষ সবার উপরে উঠে দাঁড়াতে চায়, যেন যে সেই প্রাগৈতিহাসিক মানুষ যে মুক্তি চেয়েছিল সমস্ত বন্ধনের কাছে, দীপঙ্কর সেই বিবৃতিগুলো তার কবিতায় দিয়েছেন। আমি আসলে অসিত পাল মহাশয়ের বক্তৃতা শুনতে এসেছি, আমি তার সময় যদি নেই আপনাদেরও করবে, তবে দীপঙ্করের অনেকগুলো কবিতার বইয়ের কথা আপনারাও জানেন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এই যে আপনাদের হাতে আজকে যে একটি ছোট্ট পাম্পলেট দেওয়া হয়েছে, তাতে সবকটা কবিতার বইয়ের নাম দেওয়া হয়েছে। যেমন প্রথম কবিতার বই মিলিত কান্নাকাটি, তারপরে দ্বিতীয় কবিতার বই দৈববাণী, নিষিদ্ধ এলাকা, উৎসবের ভেতর, দীর্ঘ কফিন, অনন্ত যাত্রা, এবং আরো ছোটখাটো কয়েকটি কবিতার বই আছে। দীপঙ্করকে চিনতে গেলে আমি একদম নির্দ্বিধায়, আমার কোনো সংকোচ নেই এটা বলার জন্য, হবে এই নিষিদ্ধ এলাকা। সেখানে দীপঙ্কর নিজেকে, আমার মনে হচ্ছে, আগুনে পুড়িয়েছেন বারে বারে প্রত্যেকটা কবিতা, এবং প্রত্যেকটা কবিতায় বারবার দীপঙ্কর জেগে উঠেছেন। এই প্রক্রিয়াটা চলছে গোটা এই কাব্যগ্রন্থ জুড়ে, যে কারণে এটাকেই দীপঙ্করের প্রতিনিধিমূলক কাব্যগ্রন্থ বলে আমি মনে করতে চাই। এবং দীপঙ্করকে নিয়ে আরেকটা কথা বলা উচিত, দীপঙ্করের ভাষা। আজকেই আমি ফেসবুকে ত্রিপুরার একজন বিশিষ্ট কবি, যার ভীষণ শক্তিশালী কবি, তার একটি ব্যাখ্যা পড়ছিলাম। সেখানে কবি বলছেন যে সন্তানকে বাঁচাবার জন্য মেয়েটি দেখে
ভাবে, এই যে শব্দগুলো দেখে এবং ভাবে বলছে, এই জায়গায় ভাবে যে জায়গাটা হচ্ছে ভাবা, দীপঙ্কর কেন এরকম ভাবে লিখেছেন। এখানে একটা কবিতার ক্ষেত্রে এক্সপানশন অফ ইমেজারি বলে একটা কথা আছে, অর্থাৎ চিত্রকল্পটাকে একেবারে ব্যাকরণের খাপে ঢুকিয়ে না দিয়ে তাকে আরো প্রশস্ত করার জন্যে কবিরা প্রায় সময় এটা করেছেন। পৃথিবীর সব বিখ্যাত কবিরাই এটা করেছেন, দীপঙ্কর এই জায়গাটা এটাই করেছেন। এবং দীপঙ্কর বহু জায়গায় এমনভাবে কবিতাগুলোকে উপস্থাপন করেছেন, এবং একটি কবিতার নাম, একটি পংক্তি থেকেই আমি আমার লেখার নাম করেছি। দীপঙ্কর লিখেছেন যেটা হয়তো ও বিশ্বাস করতো। আসলে ও লিখছে একটি জায়গায়, দেখবেন কবিতাটা আছে, এই অভিব্যক্তির কোনো শব্দ নেই। এটাই হচ্ছে দীপঙ্করকে বোঝার জন্য মূল চাবিকাঠি। দীপঙ্করের যে অভিব্যক্তি, সেটা শব্দে ধরতে পেরেছেন দীপঙ্কর নিজেও এটা মানেন না। তিনি যেটা করেছেন, এই অভিব্যক্তিগুলোকে একটি চলমানতা দিয়েছেন এবং সেই অভিব্যক্তিগুলো আপনার কাছে এসে পৌঁছয়, এবং কবিতার পাঠক হিসেবে আপনি সেই অভিব্যক্তিগুলোকে কিভাবে গ্রহণ করে তাকে আরো প্রশস্ত করবেন, সেটা নির্ভর করবে আপনার দীক্ষার উপরে, আপনার প্রস্তুতির উপরে। দীপঙ্করের কবিতা প্রস্তুতি ছাড়া পড়া যায় না। এমনভাবে যখন চারদিকে দীপঙ্কর দেখিয়েছেন ক্ষয় ক্ষয় এবং কিছু কিছু ক্ষেত্রে জেগে ওঠা, এবং একটি কবিতায় দীপঙ্কর বলছেন, আমি শেষ করে আনছি, গতকাল তিনি লাফ দিয়ে উঠলেন এবং অন্তিম শয়ান ওই বিকালের তীরে। ভাষাগুলো একটু লক্ষ্য করবেন। মানুষের কান্নার ভিড়ে আমরা মাথা নিচু করে সবানুগমন করি, চিরন্তন এই যাত্রার সাথে হাড় জিরজিরে ওই লোকটির মুখ ফুলে ঢাকা পড়েছিল, আর ধূপের ধোঁয়ায় ভেতর জীবন হায় হায় করে ওঠে। জন্ম মৃত্যুর বিকিরণেই তোমাকে দেখা, এই অভিব্যক্তির কোনো শব্দ নেই। এবং জ্যোতির্ময় দাস দীপঙ্করকে নিয়ে তার সমস্ত কবিতাগুলোকে নিয়ে একটি কাজ করেছেন। হয়তো কিছু কবিতা সেখানে এখনো অনুপস্থিত আছে, কিছু অপ্রকাশিত কবিতা জ্যোতির্ময় সংগ্রহ করেছেন। তার মধ্যে একটি অপ্রকাশিত কবিতার কোনো নাম নেই, নামহীন সেই কবিতায় দীপঙ্কর যা লিখছেন, এইখানে দীপঙ্কর তার স্বতন্ত্র অবস্থানে পৌঁছে গিয়েছেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। সেখানে ক্ষয় আছে, কিন্তু জীবন সম্পর্কে অদ্ভুত একটা অনুভূতি আছে। দীপঙ্কর লিখছেন, মাটি ও আকাশ সমস্ত কিছু জেগে ওঠার নিজস্ব নিয়মে, এই স্থবিরতার ভেতরেও আমি মুক্তির কথা লিখে যাব। কঠিন পর্বতমালা থেকে ঝরে পড়বে যে ভাষায় লিখছি ভোরের কথকথা। নারী ছিঁড়ে জন্ম নিচ্ছে মানুষের ভাষা, টানা ঘৃণা এবং অবাঞ্ছিত কাহিনীগুলো আর আমি বলতে চাই না। এই কবিতা পড়ার পর যে কথাটা আমি শুরু করেছিলাম, আপনাদের আবার সেখানে ফিরে আসতে হবে মলয় রায়চৌধুরীর জখম কবিতায়। এবং আমার মনে হয়েছে এই স্বর বাংলা কবিতায় তেমন পরিচিত নয়। এই হাংরি উত্তর প্রজন্ম সমস্ত সন্দেহকে জেরা করে উত্থিত হন, উড়ন্ত নীলাকাশে তারা মুক্তির কথাই লিখছেন, আর সেই পথে ক্রমে নারী ছিঁড়ে জন্ম নিচ্ছে মানুষের ভাষা, যা অথেন্টিক এবং অশৃঙ্খলিত। সবাইকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে মহাশয়। এবারে আমাদের আজকের এই আয়োজন মঞ্চের একটি অন্যতম বিশেষ মুহূর্ত। আপনারা জানেন এবছর থেকে কবি দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হবে, এবং ইতিমধ্যেই আপনারা এও জেনেছেন এবারে আমরা এই পুরস্কার তুলে দেব কবি শিবাশিস চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে। তাঁর কাব্যগ্রন্থ অক্ষরে ঠোকরাও পাখি, এই বইটির জন্য তিনি এই পুরস্কার পাবেন। আমরা প্রথমেই কবিকে পুষ্পস্তবক, তারপরে মানপত্র, পুরস্কার স্মারক এবং 10,000 টাকা অর্থমূল্য দিয়ে আমাদের সম্মান জানাবো। আজকের এই
পুরস্কার প্রদান পর্বে তাকে যে মানপত্রটি দেয়া হবে তাতে লেখা হয়েছে দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার 2024 শ্রী শিবাশিস চট্টোপাধ্যায় সমীপে। হে তরুণ অগ্নি, অপার্থিবের দিকে যাত্রা করেছে ধ্বনি, লিখেছেন আপনি। আমরা লক্ষ্য করছি ধ্বনি শুধু নয়, আপনার কবিতাও যাত্রা করেছে সেদিকে, পার্থিব থেকে অপার্থিবের দিকে। আগ্রহ বেড়েছে আমাদের। প্রয়াত কবির নামাঙ্কিত সূচনা বর্ষের দীপঙ্কর সাহা স্মৃতি পুরস্কার আমরা বিনীতভাবে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার কবিতা যাত্রাপথ সুগম হোক এই কামনায়। আবহমান বাংলা কবিতা ঋদ্ধ হোক আপনার কবিতায়, এই আমাদের আন্তরিক আকাঙ্ক্ষা। দীপঙ্কর সাহা স্মৃতি কমিটি, 16 কার্তিক 1431, 2 নভেম্বর 2024, মুক্তধারা অডিটোরিয়াম। আমরা একে একে কবির হাতে এই উপহারগুলো তুলে দেব। আমি কবিকে মঞ্চের মাঝখানে আসার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে প্রথমেই অনুরোধ করব শ্রদ্ধেয়া সোনালী সাহা, কবির বোন। তিনি পুষ্পস্তবক দিয়ে কবিকে শ্রদ্ধা জানাবেন। তারপর মানপত্র তুলে দেবেন শ্রী অসিত পাল মহাশয়। শ্রী শুভাশিস তলাপাত্র মহাশয় পুরস্কার স্মারকটি তুলে দেবেন এবং পরিবারের তরফে 10,000 টাকা অর্থমূল্য তুলে দেবেন শুভ্রনীল সাহা, ইন্দ্রনীল সাহা, ধৃতিকল্প সাহা এবং অস্মিতা সাহা। আমি তাদের প্রত্যেকে মঞ্চ অনুরোধ করবো। এবারে অনুরোধ করব শ্রী অসিত পাল মহাশয়কে, তিনি কবির হাতে মানপত্র তুলে দেবেন। তারপরে পুরস্কার স্মারকটি তুলে দেবেন শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহাশয়। এই পর্বটির পরেই শ্রী শুভাশিস তলাপাত্র মহাশয়, তিনি কবির হাতে এবছরের যে পুরস্কার স্মারক সেটি তুলে দেবেন এবং তারপরে শুভ্রনীল, ইন্দ্রনীল, ধৃতিকল্প এবং অস্মিতারা পরিবারের তরফে যারা আগামী বছরগুলোতে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন, তারা কবির হাতে অর্থমূল্য তুলে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এবারে এই পুরস্কার প্রাপক কবি শিবাশিস চট্টোপাধ্যায়কে অনুরোধ করব, আপনি দয়া করে যদি আমাদের সকলের জন্য কিছু বলেন। নমস্কার। আজকের এই মহতী সভায় যারা এসেছেন এবং মঞ্চে উপস্থিত আমার গুরুজনেরা, শ্রদ্ধেয় শুভাশিস তলাপাত্র মহাশয়, অসিত পাল মহাশয় এবং আমি নাম জানি না, আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমি আসাম থেকে এসেছি। আসামের একটি প্রত্যন্ত এলাকা ধুবড়ি, এবং ধুবড়ির নিকটবর্তী একটি যাকে বলা হয় জমিদারি এস্টেট, গৌরীপুর রাজ এস্টেট। অনেকেই জানেন গৌরীপুর রাজ এস্টেটের কথা। প্রমথেশ বড়ুয়া বাংলা চলচ্চিত্রের একজন প্রবাদ পুরুষই বলা যায়। এই গৌরীপুর রাজ বংশেরই রাজপুত্র ছিলেন প্রতিভা পাণ্ডে বড়ুয়া। গোয়ালপাড়িয়া লোকসঙ্গীতের পদ্মশ্রীও পেয়েছিলেন এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। পার্বতী বড়ুয়া এবারই পেয়েছেন হস্তি বিশেষজ্ঞা। তা সেই একটি অঞ্চল থেকে এসেছি, যদিও বাংলা সাহিত্য নিয়ে
যে সামান্য লেখালেখি বিশেষ করে কবিতা আমি চর্চা করি বা করে আসছি দীর্ঘদিন ধরেই, সে সম্পর্কে এইটুকুই বলার যে আমি যখনই বাঙালি অধ্যুষিত কোনো এলাকায় যাই, এমনকি আসামের বরাক উপত্যকায় একবার গেছি, এখন ত্রিপুরায় এসেছি বা পশ্চিমবঙ্গেও যাই, তখনই আমার শুধু আক্ষেপ হতে থাকে যে এই যে পরিবেশ সেটা আমরা কখনো পাইনি বা আশাও করি না। আসামের পরিবেশ আপনারা জানেন, সেখানে সাহিত্য চর্চা, নিজের উচ্চারণকে তুলে ধরা বড় কষ্টসাধ্য ব্যাপার। সেখান থেকে করা এবং লেখা, এবং শুধু লেখা না, নিজের ভেতরের সেই প্রেরণাটাকে ধরে রাখা খুব বড় কঠিন। কারণ আপনি লিখে যাচ্ছেন, কোথাও প্রকাশ করার কোনো উপায় নেই, আর নিজের লেখা নিজে প্রকাশ করতেই হবে এমন কথা নেই, তবে একটা দুটো প্রকাশ হলে একটা উজ্জীবিত ভাব আসে মনের ভেতরে, সেটা হয় না। তবু আমরা লিখে যাচ্ছি। তবে আমাদের লেখার মধ্যে যদি কেউ পড়ে থাকেন জানি না, আসামের বাঙালি কবিদের লেখার মধ্যে, বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার যারা বাঙালি কবি, তাদের লেখার মধ্যে সেই যে একটা নির্জন দ্বীপে নির্বাসিত হয়ে থাকার যন্ত্রণা, যে আমার ঘরে, সঞ্জয় চক্রবর্তী লিখেছিলেন, যখন সবাই আনন্দ করছে তখন আমার ঘরে সেই নির্জন রবীন্দ্রসঙ্গীত বেজে যাচ্ছে, কেউ শুনছে না। এইরকম একটা ব্যাপার, নির্বাসিতের মতন যে জীবনযাপন, যেখানে আমরা লিখি এবং ছিঁড়ে ফেলি। আমার অসংখ্য কবিতাও আমি ছিঁড়ে ফেলেছি, পুরো একটা ডায়েরি একটা সময় ক্ষোভ থেকে। তারপরে কেউ একজন, কারো চোখে পড়লো, অভিজিৎ চক্রবর্তী এবং কান্তার ভূষণ, তারা সেটা প্রকাশ করলো। তারপর থেকে আমার মনে হলো যে কিছু একটা এভাবে ছিঁড়ে ফেলা ঠিক না, পুড়িয়ে ফেলা ঠিক না, লিখি। তারপর থেকে লিখছি, যদিও খুব নিয়মিত না, অনিয়মিত, এবং চেষ্টা করেছি যে ভাষা, যারা বলছেন হাংরি কবি বা হাংরি পরবর্তী কবিদের যে ভাষা নিয়ে বিশেষ সচেতনতা, জীবন নিয়ে, জীবনের সঙ্গে ভাষা খুব ওতপ্রোতভাবে যুক্ত। আসলে জীবন থেকেই ভাষা উঠে আসে, আর ভাষাকে আক্রমণ না করলে ভাষাকে বাঁচানো যায় না। এটা প্রত্যেক কবিরই এই বিষয়ে সচেতন থাকা উচিত। ভাষা যদি সেই একই রকমের ভাষা আমরা ব্যবহার করতে থাকি, যা প্রতিনিয়ত ব্যবহৃত হতে ক্লিশে হয়ে যায়, সেটা আর আকর্ষণ করে না, নিষ্প্রাণ ভাষা। সে বিষয়ে আমি সতর্ক হবার চেষ্টা করেছি, নিজেকে ভেঙেছি, ভাঙতে ভাঙতে জানি না কতদূর সফল হয়েছি। সফলতার বিচার তো মহাকাল করে, মহাকালই করবে সে বিচার, জানি না। তবে দীপঙ্কর সাহা স্মৃতি কমিটি আমাকে এই যে পুরস্কৃত করেছে এবছর প্রথমবারের মতো, এবারই প্রথম এটা পুরস্কার, তার জন্য আমি খুবই আপ্লুত। যদিও পুরস্কার দিয়েও তো কোনো কবির মান নিরূপণ করা যায় না, পুরস্কার দিয়ে যায় না। আমি পুরস্কৃত, এটা ভাবতে ভালো লাগে, দায়িত্ব কিন্তু বেড়ে যায়। আমারও দায়িত্ব বেড়ে গেল, যাতে ভবিষ্যতে আমার বাংলা কবিতা যে প্রয়াস, কবিতা লিখে উঠতে পারাও খুব কঠিন কাজ, এটা একটা প্রয়াস। আমরা কতটা অ্যাপ্রক্সিমেট করতে পারি, কতটা পৌঁছতে পারি ভাষার মাধ্যমে, জানি না ভবিষ্যতে আমি পারবো কিনা, তবে চেষ্টা করব। এটুকুই আজকের প্রতিশ্রুতি যে আমি আমার এই চর্চা অব্যাহত রাখবো। এটাই, এই পুরস্কার যে পেলাম সেখান থেকে এই দায়িত্ববোধটা জন্ম নিচ্ছে। তাছাড়া আনন্দ হচ্ছে, আপ্লুত হয়েছি, তবে দায়িত্ব বেড়ে গেছে। আবার বলছি, পুরস্কার কোনো কবির মান নিরূপণ করে না, কখনোই করে না। পুরস্কারের দায়িত্ব বেড়ে যায়। আমি এটুকু কমসে কম আজকের এই যে এই সভায় আপনাদের সামনে আছি, ভালো লাগছে, কিন্তু আমার নিজের দায়িত্বের কথা মনে হচ্ছে খুব বেশি করে। চেষ্টা করব ভাষাকে আক্রমণ করে আরও শানিত ভাষায় কিছু যদি লেখা যায়। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি আপনাকে। আপনাদের সকলের অবগতির জন্য বলি, কবিকে নিয়ে আমরা যে স্মারক গ্রন্থটি এবারে প্রকাশ করেছি, সেটি এই প্রেক্ষাগৃহের যে বারান্দা রয়েছে সেখানে পাওয়া যাচ্ছে। আপনারা দয়া করে যাবার সময় কিংবা ফাঁকে কোনো একটি সময় তা সংগ্রহ করতে পারেন। আমি বিনীতভাবে মঞ্চের সম্মাননীয় অতিথিদের কাছে অনুরোধ করব, করজোরে আপনারা দয়া করে নিচে গিয়ে যদি আসন গ্রহণ করেন, আমরা অনুষ্ঠানের সেই অর্থে দ্বিতীয় পর্বটি শুরু করব। দ্বিতীয় পর্বে কবি দীপঙ্কর সাহা স্মরণে যে অনন্য আয়োজন, তাতে
স্মারক বক্তৃতা। আজকের এই অনুষ্ঠান মঞ্চেই স্মারক বক্তৃতার পরে কবি দীপঙ্কর সাহা রচিত কাব্যনাটক অ্যাভিনিউ নার্সিং হোম সেটি এখানে মঞ্চস্থ হবে। আপনারা সবাই তা উপভোগ করে যাবেন। 19 শতকের কাঠ খোদাই শিল্প নিয়ে এবারে স্মারক বক্তৃতা রাখবেন শ্রী অসিত পাল মহাশয়। আমরা সবাই মিলে একটু বলতে চাই এবং আপনাদের প্রত্যেককে একেবারে বুক চাপড়ে বলতে চাই অহংকারের সঙ্গে। 1950 সালে কলকাতার কলেজ স্ট্রিট পাড়ায় জন্মানো অসিতবাবু সরকারি আর্ট কলেজ থেকে শিক্ষা নিয়ে আনন্দবাজার পত্রিকায় দীর্ঘ 30 বছর কাজ করেছেন। বটতলা শিল্প নিয়ে দীর্ঘকাল যাবৎ গবেষণাধর্মী কাজ করে চলেছেন। 1983 সালে তাঁর সম্পাদিত ইংরেজিতে প্রকাশিত গ্রন্থ 19 শতকের কলকাতার কাঠ খোদাই শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে পরিচিতি এনে দিয়েছে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য বই 19 শতকের কাঠ খোদাই শিল্পী প্রিয় গোপাল দাস, আদি পঞ্জিকা দর্পণ ও কলকাতার কাঠ খোদাই। প্রত্যেকটি গবেষণাধর্মী কাজের জন্য পুরস্কৃত হয়েছেন বহুবার। লেখা ও চিত্র চর্চা একই সঙ্গে করতে ভালোবাসেন। দেশে ও বিদেশে একক ও যৌথ প্রদর্শনী করেছেন বহু। একাডেমি অফ ফাইন আর্টসের সহ সভাপতি হিসেবে যুক্ত ছিলেন 10 বছর এবং ললিত কলা একাডেমির সর্বভারতীয় সাধারণ পরিষদের পূর্বাঞ্চল প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন 5 বছর। 19 শতকের কাঠখোদাই ও লিথো ছবি নিয়ে প্রদর্শনী কিউরেট করেছেন দিল্লি এবং কলকাতায়। 2022 সালে সম্মানিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিনোদ বিহারী মুখোপাধ্যায় পুরস্কারে। আসুন আমরা সবাই মিলে একবার করতালি দিয়ে মঞ্চে স্বাগত জানাই শ্রদ্ধেয় অসিত পাল মহাশয়কে। তিনি এবারে এবছরের স্মারক বক্তৃতা রাখবেন। ছবিগুলো দেখানো যাবে তো? আমি জাস্ট এখন করবো, নেক্সট করবো। নমস্কার। 19 শতকের কাঠ খোদাই নিয়ে বলবার আগে আমি আমার অন্তর থেকে দু একটা কথা বলা দরকার প্রসঙ্গে আসার আগে। দীপঙ্কর সাহা আমার অনুজ বন্ধু এবং সেই 1975 সাল থেকেই আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা। তার স্মৃতিতে আমাকে বক্তৃতা দিতে হবে এবং প্রথম বছরেই এটা আমার কাছে কিছুটা বেদনার জায়গা এবং আনন্দের জায়গা যে দীপঙ্করকে নিয়ে তার পরিবার এবং তার বন্ধুরা এবং তার যারা ভক্ত তারা সবাই মিলে একটা আয়োজন করছে এবং একজন কবির জন্যে এত দিন ধরে এত পরিশ্রম করে একটা সুন্দর অনুষ্ঠানে সবাইকে সামিল করেছে, সেটার জন্য খুব আনন্দের একটা আমার এইটা মুহূর্ত। আজকে আমি কলকাতা থেকে চলে এসেছি শুধু এই অংশটি আপনাদের সামনে তুলে ধরবো এবং করতে পারবো বলে। আমি বহু জায়গাতে আমার বিষয় নিয়ে বলি বা বলার সুযোগ থাকে, কিন্তু আজকের এই বলার জায়গাটা একেবারেই ভিন্ন। আপনারা অনেক কিছুই অনেক প্রত্যাশা নিয়ে এসছেন আজকে ওর সম্পর্কে বই, ওর সম্পর্কে ওকে কেন্দ্র করে লেখা এবং ভিজুয়াল পোয়েট্রি এবং ওর লেখা থেকে নাটক ইত্যাদি দেখবেন। এবং যদি দীপঙ্কর আপনাদের মনের মধ্যে গেঁথে যায় এবং ভবিষ্যতে যদি দীপঙ্করকে নিয়ে আরও চর্চা হয় তবেই কিন্তু এই উৎসবের একটা সার্থকতা থাকে।
আমি আমার প্রসঙ্গে আসছি। আমরা যারা লেখাপড়া শিখেছি প্রত্যেকেই যখন সেই অ আ ক খ থেকে আমরা শুরু করি, এই অক্ষরগুলো সূত্রপাত কী করে হয়েছে আমরা কিন্তু অধিকাংশই জানি না, জানার প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে আমাদের কাছে আদর্শলিপি বা বর্ণপরিচয় বা ইত্যাদি বইগুলো যখন আমরা শৈশবকাল থেকে হাতের কাছে পেয়ে এসেছি, তো সেই সব বইয়েতে যা যা ছবি আছে, যা যা আছে, সেগুলোই স্বাভাবিক, সেগুলোই আমাদের কাছে আসবে, এটাই আমরা ধরে নিই। কিন্তু তার পেছনে কেন এই অক্ষরগুলো কোথা থেকে এলো, কোথা থেকে এই ছবিগুলো এলো, আমরা কিন্তু কেউ খুব একটা গভীরে গিয়ে ভাবি না। আমি খুব গর্ববোধ করতাম বা করি, এখনো করি, সেটা হলো আমি কলকাতাতে জন্মগ্রহণ করেছি, কিন্তু কলকাতার যে নিজস্ব শিল্প বলতে এতদিন ধরে একটা বিভ্রান্তির মধ্যে ছিল। সেই বিভ্রান্তিটা আমাকে যখন 1970 সাল থেকে আমি গবেষণাটা শুরু করি, তখন কালীঘাটের পট বলে সারা পৃথিবীতে সকলেই জানে কালীঘাটের পট, এবং আর্চার সাহেব এই কালীঘাট পটকে পরিচিত করিয়ে দিয়েছে সারা বিশ্বের মধ্যে যে কলকাতার নিজস্ব একটা শিল্প কালীঘাটের পট, পটুয়াদের করার পট। আমি সেই জায়গাটা থেকে কিন্তু চ্যালেঞ্জটা শুরু করলাম যে কলকাতার নিজস্ব শিল্প কালীঘাটের পট নয়, কলকাতার যদি নিজস্ব শিল্প কিছু থাকে সেটা হলো কাঠ খোদাই শিল্প। এবং সেই যুক্তিতে সেইটাকে আমি প্রতিষ্ঠা করবার জন্য দিনের পর দিন আমি কাজ করেছি, এবং সেটাকে আমি একটা জায়গাতে আনতে পেরেছি বলে আমার একটা নিজস্ব বিশ্বাস আছে। এই যে অ আ ক খ যখন আমরা করছি, শিখছি, তখন এর কিন্তু আপনারা জানবেন একটা অক্ষর কিন্তু শিল্প হিসাবে ভাববেন। অক্ষরকে যে শিল্পটা তৈরি হয়েছে কেউ না কেউ একজন তৈরি করেছে। আমরা জানি সকলে যে এই অক্ষরটা প্রথম যখন শুরু হয়, তো মানে লেখাটা কিভাবে ছাপা হবে সেটা অনেক আগে আবিষ্কার হয়ে গেছে, কিন্তু বাংলা অক্ষর হয়নি। বাংলা অক্ষর কীরকম ছিল, একটা সলিড একটা কাঠের মধ্যে কাঠগুলো মানে খোদাই করে দিত, সেটা একসঙ্গে ছাপা হতো, এটাই ছিল বাংলা অক্ষরের ভবিতব্য। সেটাকে যখন সচল করার জন্য চেষ্টা করা হলো, অর্থাৎ অয়ের সঙ্গে মানে আকার দিলে আ হবে, হর্ষযোগ করলে এটা হবে, এই যে ইত্যাদি, এই যে শব্দগুলোকে আলাদা আলাদা করে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু আর কেউ করেনি, আমাদের পঞ্চানন কর্মকার করেছিলেন। এই পঞ্চানন কর্মকার তিনি একজন জাস্ট কামারশালার একজন ব্যক্তি ছিলেন। রাজা বা জমিদারদের তাদের যে বাসনপত্রতে খোদাই করতেন, এই ছিল তার কাজ। ব্রিটিশরা কিন্তু তাকে ঠিক ধরতে পেরেছিলেন যে এই ভদ্রলোককে দিয়ে কিন্তু আমাদের কাজটা হবে। তারা কিন্তু এবার অক্ষরমালা কীভাবে ম্যাট্রিক্স তৈরি করতে হয়, ছাঁচটা তৈরি করতে হয়, সেটা শেখানো শুরু করলেন। এবং সেখানে থেকে ওই পঞ্চানন কর্মকার কিন্তু তাদের সামনে এমন একটা নিজস্ব ক্ষমতা প্রয়োগ করলেন, দেখালেন, সেই পুরো মুভিবল টাইপটা কিন্তু তৈরি হয়ে গেল। এবং তারপর থেকে কিন্তু প্রথম বাইবেল বা অন্যান্য যে সমস্ত কাগজ মানে পত্রপত্রিকা বা বই ছাপা হতে লাগলো, ওই 4 পাতা 6 পাতা 8 পাতা করে সেই রকম টাইপ তৈরি হতো, শার্ট তৈরি হয়ে সেখানে ছাপা হয়ে আবার চলে যেত, আবার সেগুলোকে খুলে ফেলে আবার ছাপা হতো। তো এই যে অক্ষরগুলোকে নিয়ে আজকে ভাবুন প্রায় 200-250 বছর আগে এটা তৈরি হয়েছে, আমরা কিন্তু কেউ জানতাম না। সেই ছিল কিন্তু এই যে খোদাইয়ের একটা শিল্পের একটা জায়গা। আপনারা ছবিতে যেটা দেখছেন একটু, এটা হচ্ছে চিতপুরের ছবি। চিতপুর একটা অংশ, যারা আপনারা কলকাতায় গেছেন বা যারা কলকাতার ইতিহাস জানেন, যে কলকাতার খুব পুরনো অঞ্চল এটাকে আমি বলি কলকাতার হার্ট লাইন। এবং এইটা একটা দীর্ঘতম একটা রাস্তা, যে একদম চিত্তেশ্বরী মন্দির, যেটা আর কি আপনার কাশীপুরের থেকে শুরু হয়েছে, সেই মন্দিরের কাছ থেকে একটা সোজা রাস্তা চলে গেছে, যেটা শেষ হয়েছে কালীঘাটে এসে, এতটাই লম্বা রাস্তা। এবং এটাকে আগে বলা হতো পিলগ্রিমেজ রোড। তো যেহেতু তীর্থযাত্রী যারা আছে তারা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতো, কালীঘাটে আসা যাওয়া করতো, খুব সরু রাস্তা ছিল, এখন চওড়া হয়ে গেছে। কলকাতা হাজারো পরিবর্তন হয়ে গেলে কিন্তু ওই রাস্তার পরিবর্তন হয়নি। আরও তার দুপাশে যে সমস্ত বাড়ি আছে তার কিচ্ছু পরিবর্তন হয়নি। এই জায়গাটা থেকে কিন্তু ভারতবর্ষের রেনেসাঁটা কিন্তু শুরু হলো। আপনারা জানেন যে যে সমস্ত সংস্কারগুলো যারা করে গেছেন, রাজা রামমোহন রায় বলুন বা বিদ্যাসাগর বলুন
দ্বারকানাথ বলুন, এই যে তারা কিন্তু ওই একটা জায়গা থেকে কিন্তু সমস্ত তাদের কিন্তু পরিধিটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়েছে। এমনকি হুতম ওখানেই বাস করতেন, তার সমস্ত লেখা আপনারা জানেন কীরকম ধরনের ছিল। তো এই যে সমস্ত শিল্প চর্চা শিক্ষা যেগুলো ছোটো ছোটো বুনিয়াদগুলো গড়ে উঠেছে কিন্তু ওখান থেকে। বটতলা নামক একটা ছোট্ট জায়গা থেকে কিন্তু গড়ে উঠেছিল। বটতলা কিছুই না, বট গাছেরই তলা, এবং সেইটা 1820 সালে তৈরি হয়েছিল। যে প্রকাশকরা বই ছাপবে কোথা থেকে বিক্রি হবে, ছিল ওখানে লিখে দেওয়া হতো বট গাছের তলাতেই বটতলা আছে, ওখানে আমাদের বই পাওয়া যাবে। সেখানে অন্য লোকরা আসে, ওখান থেকে বই নিয়ে গিয়ে আবার বিক্রি করে। সেটা ছিল এক ধরনের ডিস্ট্রিবিউশনের প্রথম ধাপ বটতলা। এই বটতলাটা ধীরে 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 কিন্তু অনেক বড় হয়ে যায়, এই অঞ্চলটা জুড়ে বটতলাটা তৈরি হয়। তো এই যে মানে আমরা দেখেছি যে অক্ষর তৈরি যে সমস্ত খোদাইকাররা ছিলেন, তাদেরকে দিয়ে কিন্তু সাহেবরা চেষ্টা করতে লাগলো যে তাদেরকে যদি একটু শিখিয়ে পড়িয়ে নেওয়া যায়, তাহলে আমাদের বইপত্রতে কিছু কিছু ছবি ব্যবহার করা যায়, ইলাস্ট্রেশন। তার কারণটা হচ্ছে যে কোনো লেখার ক্ষেত্রে একটা ছোট্ট ছবি থাকলে সেই লেখাটা আরেকটু প্রাঞ্জলভাবে পড়া যায় বা মনে থাকে বা পড়তে ভালো লাগে। তো সেই থেকে শুরু হলো কিছু কিছু খোদাই করে 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 ছবি করা। পরের ছবিটা দেখা। তো আমরা এই প্রথম যে ছবি দুটো দেখতে পাচ্ছেন, এটা ছিল 1816 সালের অন্নদামঙ্গল বলে একটি বই, যেটাতে প্রথম ছবি ছাপা হলো। বাংলা বইয়ের প্রথম ছবি ছিল এইটা অন্নদামঙ্গলে। অন্নদামঙ্গলে মাত্র 5টা ছবি ছাপা হয়েছিল, তার মধ্যে কাঠখোদাই ছিল বা স্টিল এনগ্রেভিং ছিল। তো আমি বিশেষ টেকনিক্যাল গভীরের মধ্যে যাব না, কিন্তু আজকে যেহেতু আপনারা শ্রোতারা রয়েছেন, আপনারা সব ধরনের শ্রোতাই এখানে আছেন, যারা টেকনিক্যাল বিষয়গুলো জানেন তারাও আছেন, যারা জানেন না তারাও আছেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে শুধু ওই জায়গাটুকুই নিয়ে যাওয়ার জন্যে যে কেন আমাদের এই শিল্পটা, কেন আমাদের কাছে একটা বড় অংশ, আমাদের জীবনের একটা অংশ, আমাদের নিজস্ব শিল্প বলে মনে হতে লাগলো। নেক্সট ছবি। এই যে ধরুন এই ছবি, এই ধরনের ছবি নিশ্চয়ই আপনারা দেখে থাকছেন, অনেকেই দেখেন যে পঞ্জিকার প্রথম পাতাতে একটা ছবি থাকে, যে এই যে মানে এইখানেতে থাকে। এই যে দ্বিতীয় ছবিটা যেটা দেখতে পাচ্ছে, এইটা পঞ্জিকাতে থাকে প্রথম ছবি হিসাবে। দেখায় যে যে সমস্ত গ্রহ আছে, অর্থাৎ বুধ বৃহস্পতি ইত্যাদি যে সমস্ত গ্রহ, কে কোন সময়তে রাজত্ব করবে, কে কোন সময়তে প্রাধান্য পাবে, কিভাবে সেটা প্রকাশ করা হবে সেখানে কিন্তু দেখাতে হচ্ছে। একদম ওপরেতে কৈলাস, সেখানে কৈলাসে কিন্তু ঘরবাড়িও আছে, যে শিব রয়েছে, তার পার্বতী রয়েছে, আর তার নিচে রয়েছে মানে রাজন্যবর্গরা, এরাই কিন্তু রাজা, এরাই মন্ত্রী। এইভাবে কিন্তু সাধারণ মানুষকে বোঝাবার জন্যে এই ধরনের ছবি করেছে। এবার দেখুন এই যে ছবিগুলো যে তৈরি করা হয়েছে, এই ছবির দুটো দিক নিয়ে আমি বলছি। একটা দিক হচ্ছে যে মানুষকে যখন ছবিটা দিয়ে বোঝানো হচ্ছে, সহজভাবে বোঝানো হচ্ছে তার মূল সারমর্ম কথাটা, কিন্তু শিল্পী তার কিন্তু কল্পনা থেকে জিনিসটা তাকে করতে হচ্ছে, তাকে কিন্তু কেউ শেখাচ্ছে না কিভাবে করবে, তিনি তার কল্পনাকে ভিত্তি করে করছেন। এই ছবিটা যিনি করেছেন তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র কর্মকার। তার টাইটেলটা লক্ষ্য করবেন, কর্মকার। যেটা বলেছিলাম যে পঞ্চানন কর্মকার অক্ষর দিয়ে শুরু করেছিলেন, যে পঞ্চানন কর্মকারের অক্ষরের প্রথম যখন ছাপা হলো ব্যাকরণ ছাপা হলো, বাংলা ব্যাকরণ। তো এই যে পঞ্চানন কর্মকারের এই ছিল তার একমাত্র কন্যা, তার কন্যার জামাই, তার সন্তান হচ্ছে কৃষ্ণচন্দ্র কর্মকার। যে কৃষ্ণচন্দ্র কর্মকারকে সাহেবরা পর্যন্ত হিংসে করত, যে ওর যে ক্ষমতা ছিল, যে কাজের মানে সেই ক্ষমতাটার থেকে ও পারলো কিন্তু অসাধারণ বেশ কিছু ছবি পঞ্জিকাতে ছেপে দিতে। আমরা পঞ্জিকাতে ছবি দেখি, যে দুর্গা পুজোর ছবি দেখছি, কালী পুজোর ছবি দেখছি, আমরা দেখছি, কিন্তু মাথায় রাখবেন পঞ্জিকা যে প্রত্যেকটা ঘরে ঘরে যখন যায়, প্রত্যেকে কিন্তু পঞ্জিকাকে কিন্তু প্রণাম করে ঘরে রাখে এবং লাল শালুতে মুড়ে রাখে অনেকে, এবং তাকে এতটাই বিশ্বাস করে এবং এতটাই ভক্তি করে যে যখন একজন শিল্পী সেই ছবিটা তৈরি করছে, কাঠ খোদাই করে করছে, তখন তাকে মাথায় রাখতে হবে যে এই পঞ্জিকাটা থেকে ছবিটা নিয়ে কিন্তু সে পূজা করবে, সে হয়তো বাজিয়েও নিতে পারে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন শিল্পীরা কাজ করেন, তার ইমাজিনেশন, তার ক্ষমতাটা কিন্তু অনেক গভীরে। তো আজ থেকে 200 বছর আগে এই ধরনের ছবি তৈরি হয়ে গেছে, তৈরি করছেন যারা আর কি,
এই কাজটা হচ্ছে 1840 সালের কাজ। তো এইটা আমাদের কিন্তু তখন মনে থাকে না যে কিভাবে তারা কতটা কষ্ট করে সেই ইমাজিনেশনটা তৈরি করেছে, কিভাবে আমাদের সামনে কিন্তু একটা ছবিকে এনে দাঁড়া করাচ্ছে। এর যে অর্নামেন্টেশন রয়েছে তার সমস্ত কিছু, তার কম্পোজিশন, অর্নামেন্টেশন কি হবে তারা কিন্তু কল্পনা থেকে বলছে। তাকে কিন্তু কেউ গাইড করেনি, কোনো পণ্ডিত এসে গাইড করেনি, কেউ এসে গাইড করেনি। তারা দেখছেন যে জমিদার বাড়িতে মানুষরা কীভাবে চলাফেরা করছে, তাদের জামা কাপড় কেমন আছে, তার বাড়ির গিন্দিরা কীভাবে থাকে, তার বাড়ির ছেলেমেয়েরা কীভাবে থাকে, তারাই হয় কার্তিক, তারাই হয় গণেশ, তারাই দুর্গা হয়ে যায়। অর্থাৎ আমাদের জীবন থেকে উঠে আসে কিন্তু এই সমস্ত দেবদেবীদের, তাদের চরিত্র, তাদের অবস্থানগুলো। কে তৈরি করছেন না, করছেন এখানেতে একজন শিল্পী। আমার খুব ভালো লাগবে যদি আপনারা যদি একটু কথা কম বলেন, তাহলে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কেউ কথা বলছে, আমার কানে আসছে। তো একটা কথা হচ্ছে যে আমি বেশিক্ষণ সময় নেব না আপনাদের কাছে। তো এই যে ছবি তৈরির যে প্রক্রিয়াটা আপনারা শুনলেন, এটা তারপর থেকে কিন্তু এই যে যারা কেউ কোনোদিন নিজেরাই লেখাপড়া জানে না, তারা কিন্তু আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আসছে। তো একটা বইতে যে ছবিগুলো ছাপা হচ্ছে, সেই ছাপা বইতে থেকে ছবিগুলো দেখছি আমরা মাথার মধ্যে কিন্তু কেটে যাচ্ছে। আপনারা যদি প্রত্যেকে ছোটবেলাতে যদি কোনোদিন কখনো পঞ্জিকা দেখে থাকবেন, দেখবেন যে পঞ্জিকাতে বড় বড় সব লেখা আছে অতি প্রকাণ্ড মূলা। সে মূলের ছবিটা হয়তো আপনাদের মনে আছে, বা কপির ছবি মনে আছে, বা এই ধরনের কালীর ছবি, দুর্গার ছবি মনে আছে। তো এই যে আমাদের স্মৃতিতে একটা শিল্পী একটা এনগ্রেভিং করে, অর্থাৎ উটকাট করে যে কাজটা করেছে, তার নিজস্বতাটা কিন্তু বিরাট পড়বে। এই শিল্পটা কিন্তু একটা এমন পর্যায়ে চলে গেল যে 1850-55 এরকম সময় নাগাদ, যখন কালীঘাটের পর চিৎপুরেতে বটতলাতে বিক্রি হতে শুরু করলো অহরহ, পরের ছবিটা নিয়ে যাবে, অহরহ যখন সেইগুলো হতে শুরু করলো, তখন কিন্তু তারা নিজেদের কাজগুলোকেও করতে পারলো কি, তাদের সঙ্গে কম্পিটিশন করবার জন্য তারা করলো। বড় বড় কালীঘাটের পট থাকে, আর একটা উটকাট এত বড় একটা করতে গেলে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়, যথেষ্ট। সেইটা কিন্তু তারা তাদের সঙ্গে পাল্লা দিয়ে করতে শুরু করলো। এই যে ধরুন ছবিটা আপনারা দেখছেন, এই কৃষ্ণচন্দ্র কর্মকারের আরো দুটো ছবি। তো এরা কিন্তু যে এই যে রথের ছবিটা দেখতে পাচ্ছেন, রথের ঘোড়াও দেখতে পাচ্ছেন যে যেদিকে যাচ্ছে, রথ যেদিকে যায় নিশ্চয়ই পতাকাটা কিন্তু সেদিকে ওড়ে না, তার উল্টো দিকে ওড়ে হাওয়া। তো কিন্তু তার মাথাতে কিন্তু সেটা নয়, তার মাথাতে কিন্তু রথের উপরে আমি পতাকাটা দিচ্ছি। এবার লজিকটা কিন্তু নিয়ে তার কিন্তু সে বেশি চিন্তা করছে না, কিন্তু ওইটুকু রথের মধ্যে কিন্তু ধরে ধরে সমস্ত দেবদেবী তাদের কিন্তু অবস্থানগুলো সে দেখিয়েছে। এবং কিভাবে সেটা করতে হবে কিন্তু কৃষ্ণচন্দ্র কর্মকার কিন্তু দেখিয়ে গেলে, যেটা পরবর্তীকালে প্রায় 100 বছর ওকে ফলো করে দিতে পারলো। এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কিছু কিছু মানুষ থাকে, তাদের মধ্যে ঈশ্বর প্রদত্ত কতগুলো ক্ষমতা তাদের তৈরি হয়, যেগুলো তারা আমাদেরকে হয়তো দিয়ে যাও, তারপরে পরবর্তীকালে হয়তো আমরা সেটাকে ইতিহাস করে রাখি এবং সেটা কিন্তু সংরক্ষণ করি, সেটা আমরা দেখি। তার পেছনের যুক্তিগুলো কিন্তু আমরা দেখি না। তো আমি যে কথাটা আগে বলছিলাম যে কালীঘাটের পটের সঙ্গে যখন তারা যুদ্ধ করতে শুরু করলো, কালীঘাট পট খুব অবলীলাক্রমেতে সহজে মানে টানটুনগুলো দিতে পারতো এবং রং ছড়িয়ে দিতে পারতো। আর ওইটা ছিল কিন্তু কালীঘাট পটের একটা সমবায় ভিত্তিতে, একটা পরিবারে অনেকে মিলে একটা পট তৈরি করে। আউটলাইন করছে যে সবচেয়ে বেশি দক্ষ শিল্পী, তিনি আউটলাইনটা করছে, বাকি তার ভরাটের কাজগুলো কিন্তু হয়তো তার স্ত্রী করছে, বা তার ছেলে করছে, বা তার মেয়ে করছে, বা তার পরিবারের কেউ না কেউ করছে। তো এইটা নিয়ে হয় একটা কালীঘাটের পট। কিন্তু কাঠ খোদাই সেটা নয়। কাঠ খোদাইতে হয়তো একজন ছবি আঁকছেন, আরেকজন সেটাকে খোদাই করে রূপ দিচ্ছেন, আরেকজন সেটাকে ছাপছে। তো যিনি খোদাই করছেন তার কিন্তু অনেক দায়িত্ব, অনেকটাই দায়িত্ব। অনেক সময় হচ্ছে কি, যিনি আঁকছেন তিনি খোদাই করছেন এবং সেটাকে তিনি সুষ্ঠুভাবে ছাপার কাজটাও করছেন। এরকম নিত্যলাল দত্ত বলে একজন শিল্পী ছিলেন, যিনি আর কি তার নিজের প্রেসই তৈরি করে ফেলেছিলেন, নিত্যলাল দত্তের প্রেস, NLD বলে তিনি লিখতেন। তো এই যে শিল্পী, একদল শিল্পী আসলেন, তারা কিন্তু কেউ কোথাও থেকে তার শিল্প শেখেননি, কোনো জায়গা থেকে তারা পাঠ নেয়নি, তারা কিন্তু কাজটা দিনের পর দিন করে গিয়ে আমাদের এখানে একটা ইতিহাস তৈরি করে দিলেন। পরের ছবিটা দেখা, এই যে কালীঘাটের পর দেখতে পাচ্ছেন যে এটা তারকেশ্বর মামলার একটা ছবি। তারকেশ্বর মামলাটার কথা আপনারা অনেকে জানেন যে তারকেশ্বরের একটা স্ক্যান্ডাল হয়েছিল, সেটা ছিল 1883 সালের স্ক্যান্ডাল।
তো সেই সময়তে 83 বলছি 73 সালে, সেই 73 সালের ওই সময়তে যখন তারকেশ্বর স্ক্যান্ডালটা হয়, তখন সব জায়গাতে কাগজপত্রতে শুধু সেই স্ক্যান্ডালের কথাই লেখা হয় যে এই লোকেশীকে তার বর হত্যা করেছে, মানে বটি দিয়ে গলা কেটে দিয়েছে, আর তারকেশ্বরের যে মহন্ত হয়েছে, মহন্তকে এখন ট্রায়াল চলছে, মহন্তের ফাঁসি হবে বা যাবজ্জীবন কিছু একটা হবে। এই সময় কিন্তু শিল্পীরা কিন্তু বসে রইলেন না। কালীঘাটের পটুয়ারা কিন্তু এরকম ধরনের বেশ অনেক রকম ছবি করতে লাগলেন। ওই একটা দিকে ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে এলোকেশী, তাকে বাকি মানে গ্রামের লোকেরা ধরে নিয়ে এসেছে মহন্তর কাছে। এই যে ছবিগুলো অনেক পপুলার হয়েছিল, জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ছবিগুলো কিন্তু একদিকে শিল্প যেমন হয়েছে, আরেকদিকে ঘরে ঘরে কিন্তু শিল্পকে পৌঁছে দিচ্ছে। ঠিক এইরকমভাবে কিন্তু যারা মানে কাঠ খোদাই শিল্পী, তারাও কিন্তু কালীঘাটের পট নিয়ে নেমে পড়লো। এই কালীঘাটের পটের জায়গা থেকে ওরা ধরে দিল আমরা এবার কাঠ খোদাইতে আমরা এগুলো নামাবো। এই কাঠ খোদাই করতে গিয়ে তারা কিন্তু বড় 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 অনেক কাজ করলো এবং খুব ইন্টারেস্টিং সমস্ত কাজগুলো হয়েছে। নেক্সট ছবিটা না, যে এই যে একই রকম ধরুন সিরিজে চলছে। তারপর একটা ছবিটা না, কালীঘাটের এই যে নবীন চন্দ্র হাজব্যান্ডের নাম, তার সঙ্গে তার গিয়ে এই যে রেখাগুলো দেখুন, পটের রেখাগুলো স্ট্রং রেখা, ভীষণই ভালো রেখা। তারপরটা দেখা নেক্সট এই যে গলা কেটে ইয়ে করে দিল তাদের, এই হচ্ছে কালীঘাটের পটুয়াদের বর্ণনা। তারপরটা দেখা, এটা শাস্তি হচ্ছে, এবার ট্রায়াল হয়ে গেল, এমনকি কোর্টেতে কখনো এরকম গলা কাটা একজন মুন্ডুকে নিয়ে হাজির হয়ে গেল, তো এবং তার শাস্তি হচ্ছে একদম পরিষ্কারভাবে তার মানে ঘোষণা করছে তার যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। নেক্সট ছবি দেখা, এবং ঘানি টানছে আর কি, মানে মহন্ত তাতে খুব খুশি, মানে দর্শকরা খুব খুশি। পরের ছবিটা দেখা, এই যে ভিস্তি নিয়ে যা করছে, এবং আগে কি ছিল অর্থাৎ মহন্ত এরকম মানে হাতির পিঠে চেপে ঘুরে বেড়াতো, তারপরে তো এখন ভিস্তি হয়েছে, জল দিচ্ছে জেলখানাতে। নেক্সট ইয়েটা দিই, এই যে কাঠখোদাই শিল্পের আবার একটা ফ্রেমের মধ্যে দুটো দৃশ্যকে এনেছে, যে একদিকেতে মানে এলোকেশীকে নিয়ে এসছে মহন্তর কাছে, তার পরবর্তী দেখাচ্ছে যে ওর স্ক্যান্ডেলটাকে যখন পাড়ার লোকের কাছ থেকে শুনেছে, সেই লোকের কাছ থেকে শুনে মানে নবীন একদম গলা কেটে নামিয়ে দিল। তো নবীনেরও শাস্তি হয়েছিল, তবে মানে বেশিরভাগ লোকেরই মানে খুব ফেভারি ছিল যে নবীন যেন শাস্তি না পায়, তো যা হয় আর কি সেন্টিমেন্টেতে। তো এই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যখন আর কি এই মানে এইগুলো মানে শিল্পীরা করছে, শিল্পীরা সাধারণ মানুষের মন বুঝে, তাদের রুচি বুঝে তাদের কাজ করছে। এই যে কালীঘাটে পটুয়ারা শিল্প তৈরি করছে, আবার কাঠখোদাই শিল্পীরাও কিন্তু এই কাজটা করছে। এবার লেখকরাও কিন্তু বসে নেই। তখন ওখানেতে একটি নাট্যশালাতে মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা চলছিল। সেই মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা যে চলছিল, যে মানে নাট্যশালাটা খুব সবে সবে তৈরি হয়েছে, ওর নাটক দিয়েই শুরু হয়েছিল, কিন্তু দর্শক সেখানেতে ওর শর্মিষ্ঠা দেখার জন্য খুব একটা ভিড় করছিল না। তখন ম্যানেজার খুব মুশকিলে পড়লো। ম্যানেজারকে কে এসে বললো যে এখন তো কালীঘাটের স্ক্যান্ডাল নিয়ে চলছে, তুমি এরকম ধরনের একটা কিছু করো না। রাতারাতি একজন একটা নাটক লিখে ফেললো, মহন্ত দেখি কাজ, এই বলে। এবং সেই নাটকটাই রিহার্সাল দিয়ে যখন ওই মানে হলেতে নিয়ে যাওয়া হবে, মাইকেল মধুসূদন শর্মিষ্ঠাকে একদম রাতারাতি বলে দিল এই নাটক আর হবে না, বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সেই মানে ওই স্ক্যান্ডালের নাটকটা তুলে ধরলো। তুলে ধরাতে দেখা গেল হাউসফুল যাচ্ছে, মানুষের রুচিটা কিন্তু ওরা বুঝে গেল। সেই স্ক্যান্ডালের নাটক শোনার জন্য কিন্তু হাউসফুল, দিনের পর দিন হাউসফুল গেছে, কারণ সাধারণ একটা নাটক। এবং সেখানেও কিন্তু কালীঘাটের কি বলে আমাদের কাঠখোদাই শিল্পীরা কিন্তু ছবি এঁকেছেন। নেক্সট ছবি, এই যে এইটা কিন্তু সেই বইয়েরই ছবি, অর্থাৎ এরা কিন্তু এটাকে নিয়ে কন্টিনিউয়াস করছে। তার একটা বটতলাতে অনেক ছোট 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 সাহিত্য হয়েছে। কোথা থেকে এই সাবজেক্টগুলো এসছে? আমাদের জীবন থেকে এসছে, ঘটনা থেকে এসছে, ওই অঞ্চলের ঘটনা থেকে এসছে। অনেকে বলে যে বটতলার ল্যাঙ্গুয়েজগুলো বোধহয় খুব সস্তার ল্যাঙ্গুয়েজ, তা নয়। বটতলা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে সাহিত্যটাই তৈরি হতো না। এবং এইটা কিন্তু একদম আমাদের শুরু। আজকে যদি কালীঘাটের পট না থাকতো, আজকে যদি আমাদের কাঠখোদাই শিল্পটাই যদি না থাকতো, আমরা কিন্তু অনেক কিছু থেকে সরে থাকতাম, অনেক কিছুই হতো না। আজকে পঞ্চানন কর্মকার যদি না থাকতো তাহলে হয়তো আমাদের অক্ষরগুলো আরও অনেক দেরিতে শুরু হতো। তো এই জায়গা থেকে আমি দীর্ঘ সময় নেব না, আপনাদের আরও অনেকগুলো অনুষ্ঠান আছে। তো নেক্সট ছবি নিই।
ওই একই ইয়ে থেকে তৈরি করা হয়েছে, কালীঘাটের কী বলে মহন্তর একই কাজ ওই বইটা থেকে নেওয়া হয়েছে। তারপরের ছবিটা নেই, এটা একটা নাচনির ছবি। এই ছবিটা আপনারা এখানেও তো দেখানো হয়েছে, এটা আমার বইতেও আছে, কাভারেতেই আছে এটা। তো এই ছবিটার একটা বিশেষত্ব আছে, নাচনি যারা থাকে আমাদের তখন মানে পুরুষরাও মহিলা সাজতো, বিভিন্ন অনুষ্ঠান উৎসব বাড়িতে নাচ দেখাবার জন্য কিন্তু এরা যেত। তো এই বিভিন্ন নাচ তাদের ছিল, খ্যামটা নাচ ছিল, নানা ধরনের নাচের নামও ছিল। তো এত বড় করে দেখানো হয়েছে, দুটো মেয়েকে দেখানো হয়েছে। ঠিক তার পায়ের তলায় দেখুন ছোট ছোট কয়েকটা ফিগার আছে, এখানে ফিগার কাদের আছে, ওখানে ছোট ছোট একজন সারেঙ্গি বাজাচ্ছে, একজন তবলা বাজাচ্ছে, একজন করতাল বাজাচ্ছে, এরকম টাইপের 3-4টে ফিগার আছে। তারা এত ছোট কেন? আসলে এরা ছিল গৌণ, সবাই দেখতে এসছে নাচ দেখতে এসছে, এরা হচ্ছে মুখ্য। একজন শিল্পী কিন্তু তার ছবিটাকে সেইভাবে দাঁড়া করালেন যে গৌণদেরকে ছোট করব, মুখ্যদেরকে বড় করব। আর যখন এই কালীঘাটের পটের সঙ্গে আমি যখন এটাকে তুলনা করে কথা বলছি আপনাদের, এটাও দেখছি একটা রঙিন ছবি, কিন্তু কাঠখোদাইতে কিন্তু রঙিন ছাপার কিন্তু কোনো সুযোগ ছিল না, কারণ যে কোনো রঙিন ছাপতে গেলে তার একাধিক প্লেট তৈরি করতে হয়, তার পিন পয়েন্টের ব্যাপার সেগুলো কিন্তু তারা জানতো না। ফলে তো হয়েছে কি, কালীঘাট পট যখন রঙিন হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে খুব ভালো, এরা তখন করলো কি একটা মানে প্রিন্ট তৈরি করলো, অনেক প্রিন্ট নিল, তুলোতে করে রং দিয়ে খুব রাতারাতি সমস্ত রং দিতে শুরু করলো। এগুলো সব তুলো দিয়ে রং করা, এবং এইগুলো এখন মিউজিয়ামেতে আছে বিভিন্ন জায়গাতে। তো এই যে তাদের মাথার মধ্যে এলো যে আমাকে রং দিয়ে যদি করতে হয়, তাহলে রঙে আমি তুলো দিয়ে করবো, রাতারাতি সেগুলোও কিন্তু প্রচুর বিক্রি হতে লাগলো। একই সঙ্গে তখন যে একটা একটা থিঙ্কিং, মানে সাধারণ একটা জিনিসকে কিন্তু শিল্পের জায়গায় ক্রমশ নিয়ে যাচ্ছে। যখন 1854 সালেতে যখন আপনার আর্ট স্কুল ওখান থেকে তৈরি হলো, তখন ব্রিটিশরা এই আর্ট স্কুলের ছেলেদেরকে কিন্তু এক ধরনের শেখাবার চেষ্টা করলো ব্রিটিশ ঘরানাতে তাদের ছবি আঁকতে হয় কী করে। কিন্তু তারা কখনো চেষ্টা করেনি যে এই যে স্বাভাবিক প্রক্রিয়াতে যে সমস্ত শিল্পীরা গড়ে উঠেছে তাদেরকে কিন্তু মোটিভেট করার বিন্দুমাত্র চেষ্টা করেনি, বা চেষ্টা করে উঠতে পারেনি, কিছু করতে পারেনি, তারা তাদের মতন করেছে। আমি আমার বিভিন্ন বইতে আমি সেটা মেনশন করেছি এবং বলেছি যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে যারা কোনো শিক্ষা না নিয়ে নিজের ভেতর থেকে ছবি তৈরি করেছেন, তারা কিন্তু আমাদের শিল্পের একটা ধারাকে তৈরি করেছে। এবং যদি আমি গর্ব করে বলি কলকাতা শিল্প কি, এই কাঠখোদাই শিল্প। কাঠখোদাই শিল্পটাকে কিন্তু আমি মনে করি আমাদের নিজস্ব শিল্প। এইটাই কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করে, এবং 19 শতকের প্রায় শেষ অবধি বলা যেতে পারে এই কাজটা হয়। তারপরে ধীরে ধীরে লিথো ঢুকে পড়ার ফলে কি তারা কিন্তু আস্তে আস্তে বাজার থেকে সরতে ছোট হয়ে যায়, যাদের বংশ পরবর্তী বংশের কাজ তারা করেনি। তো এরকম ধরনের কিছু কাজ হয়েছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডে যখন যারা করেছে, একটা ব্রিটিশ ঘরানাতে কাজ করেছে, খুব রিয়েলিস্টিক প্যাটার্নে করেছে, কিন্তু সেগুলো বেশি দিন টিকতে পারেনি। টিকে গেছে কিন্তু এগুলো প্রচণ্ড ডিম্যান্ড, সারা পৃথিবীতে এক ডিম্যান্ড রয়েছে। এখনও এইটা খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জন, যেটা একটা উডকাটে যদি এরকম ছবি পাওয়া যায়। তো আমি যখন নিজে বই করবার জন্য প্রায় 10 বছর আমি ঘুরেছিলাম, 10 বছর আমি রিসার্চ করে বইটা যখন করি, তখন বইটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই প্রকাশ করার জন্য আমার কাছে অনুরোধ এসেছিল, কিন্তু আমি কলকাতা থেকেই এটা ছাপি, এবং তারপরে কিন্তু এটা সারা বিশ্বে প্রথম লন্ডন থেকে টাইমস লিটারেরি সাপ্লিমেন্টার কাভারেতে আমার বইটার ছবিটা ছাপে। তো এইখান থেকে তাদের স্বীকৃতিটা বোঝা যায় যে কোন কাজের জন্য কী স্বীকৃতি কীভাবে দিতে হয়। এবং এটাকে উদ্বোধন করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, একটা বিশাল করে পুরো হল জুড়ে করা হয়েছিল। তখন এই কাঠখোদাই শিল্পীদের আমি নিয়ে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, সবাই যাতে দেখতে পায়। সেটা ছিল 1982 সালের সময়কার কথা বলছি। তো যাই হোক, আজকে আপনাদের একটা প্রাথমিকভাবে আমি 19 শতকের কাঠখোদাইয়ের পরিচিতিটা দিলাম, যেখান থেকে এই যে ছবিগুলো তৈরি হয়েছে লেখাকে সাপ্লিমেন্ট করার জন্যে, তারপর হতে হতে বড় বড় ডিসপ্লে ছবি হয়েছে, যেটা এই ধরনের ছবিগুলোকে তৈরি করা হয়েছে। এর পরিণতিটা ছিল এই জায়গায়, এবং কিন্তু পাল্লা দিয়ে ওরা কাজ করে গেছে কালীঘাটের পটের সঙ্গে। তো আমাদের নিজস্ব শিল্প বলতে কলকাতার এটাই ছিল একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এর পরে কিন্তু আরও অনেক কাজ হয়েছে, আরও কাজ করা হবেও। তো আপনাদের সবার কাছে অনেক ধৈর্যের বোধহয় আমি পরীক্ষা নিলাম, অনেকক্ষণ ধরে শুনেছেন, এবং তার জন্য অশেষ ধন্যবাদ। এবং আমি
পরবর্তীকালে যদি আবার কখনো আসি এখানেতে আমি নিশ্চয়ই পরে আবার আলোচনা করবো। আজকে আপনাদের আরও অনেক অনুষ্ঠান আছে, সেই জন্যে আমি মঞ্চ থেকে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চের সভাপতি শ্রদ্ধেয় শ্রী সমীরণ রায় মহাশয়, দয়া করে আপনি সভাপতির বক্তব্য রাখবেন। সভাপতিকে কিছু বলতে হয়, তাই আমি উঠলাম। সবাইকে শুভেচ্ছা। দীপঙ্করের সঙ্গে ত্রিপুরাদর্পণের একটা নিবিড় সম্পর্ক ছিল। তার লেখালেখির কেন্দ্রবিন্দু ছিল ত্রিপুরাদর্পণ। একসময় সে ত্রিপুরাদর্পণের সাহিত্য পত্র সম্পাদনা করেছেন। তার প্রথম বইটা ত্রিপুরাদর্পণ থেকেই প্রকাশিত হয়েছিল। কলকাতা এবং দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহু বছর সে ত্রিপুরাদর্পণের প্রতিনিধিত্ব করেছেন। আগরতলা সিনেডেলফের প্রতিষ্ঠার সময় যারা যারা উদ্যোগী হয়েছিলেন তার মধ্যে অন্যতম দীপঙ্কর। তার এই স্মৃতি পুরস্কার রাজ্যের সাহিত্য নগরীকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। সোনালীকে ধন্যবাদ। সোনালী এই স্মৃতি পুরস্কার প্রতি বছর করার একটা উদ্যোগ নিয়েছেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্বের আয়োজন এখানেই শেষ করলাম। আমি বিনম্রভাবে অনুরোধ করব আমাদের আজকের এই প্রেক্ষাগৃহে আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই এবারে নাটকটি উপভোগ করবেন। সেই সঙ্গে বিনীতভাবে অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী অসিত পাল মহাশয়কে, তিনিও নিচে গিয়ে আসন গ্রহণ করবেন। আমরা ইতিমধ্যেই আপনারা যারা এখানে রয়েছেন আপনাদের অনেকের কাছ থেকে এই অনুরোধ পেয়েছি আমরা ভিজুয়াল পোয়েট্রিটি যাতে আরেকবার চালাই। আমরা 10-11 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। ততক্ষণে মঞ্চ প্রস্তুতির কাজও চলবে। শুরু হয়ে যাবে কবি দীপঙ্কর সাহা রচিত কাব্য নাটক অ্যাভিনিউ নার্সিং হোম। শুধু কবিতার জন্য রূপম বণিক, অঙ্গনা নন্দী, অর্পণ ব্যানার্জি, সৌমেন কান্তি ঘোষ, শান্তনু চক্রবর্তী, রাজীব বণিক এবং সোনালী সাহার অবদানে ভিজুয়াল পোয়েট্রি আরো একবার আপনাদের সকলের জন্য। এই এতদিন হাঁটার পরে টের পেয়ে গেলাম আমাদের মুক্তির পরিপূর্ণতা বন মানুষের আড়ালে চলে গেছে। তুমি আছো বলেই নিয়ন্ত্রণের বাইরে আছি। তুমি এলে মনে হয় অক্ষয় সবকিছু।
দিগন্তে জেগে উঠেছিল রামধনু পাণ্ডুলিপি। উৎসব ভরে গেছে দানবের রোলে, আমার নির্জনতা তছরূপ করতে। এক অন্ধকার লম্বা করিডোর অনন্তের দিকে চলে গেছে, আর মৃত্যু অভিবাদন জানিয়েছিল তাকে। সম্ভবত আমাদের বাগানে ফুল নেই। হৃদয় ও ঘরে কোনো শিশুর কান্না নেই। সুনীল আকাশে শিশুরা উড়ছিল স্বাধীন পতাকার মতো। স্বপ্ন ও প্রহেলিকা ফিরে পাই ভিড়ের রাস্তায়। যে আমাকে সভ্যতার নোনা দেয়ালে ভিজিয়ে দিল, তাকে আমি ভালোবাসার কথা বলি। পর্দা সরে গেলেও পর্দার আড়ালে কেউ বসে থাকে দিবানিশি। সমস্ত সম্পর্ক লুকিয়ে ফেলে আর একবার। দুঃস্বপ্নে অর্থহীন জড়িয়ে পড়ি। বসন্তের রোদ ফেটে পড়ছে তার গালের কষে। ধরা ছোঁয়ার বাইরে এই জীবনবোধ ব্যারিকেডে আটকে থাকে কেন? নিজেকে লুকিয়ে রাখার ছল করি। পাতার আড়ালে গুহার কন্দরে আর মেঘের আড়ালে লুকোতে গিয়ে ধরা পড়ি ফর্সা কিশোরীদের হাতে। আমার ইতিহাস থেকে তোমার ইতিহাসে। আমাদের আকাঙ্ক্ষার আদিম স্বপ্ন আর ভোরের বাতাসের এক সঙ্গীতের ধ্বনি বেজে উঠছে অহর্নিশ। আমি জানি আমার এই গান শোনার কেউ নেই। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট বাঁশিটি রে, কত যে তান বাজারে ফিরে ফিরে, কাহারে তাহা অনন্ত এই শহরে পেছনে পড়ে থাকে পর্বত, নদী, হারানো মোড়পথ। সাবধানী চিৎকার শোনা যায়, সান্ত্বনা দেবার কেউ নেই। প্রকৃতপক্ষে কোনো ঘটনার সাথে জড়িত নেই। কত পেছনে রেখে গেছি সব। অনেক কিছুই বদলানো যায় না। যে যায় সে তো যাবেই অনন্ত যাত্রার পথে। সে একাকী। হে আত্মা, হে দয়াময়, হৃদয়ের অনুপরমাণুতে তোমার শ্বাস প্রশ্বাস ছড়িয়ে দাও, যেন আমি ছুঁতে পারি সকলের আত্মা। অপেক্ষার ওই পারে গ্লানি ও ব্যর্থতা নিয়ে জেগে উঠছে সবকিছু। সম্পূর্ণ রঙিন পৃথিবী।
সমস্ত সম্ভাবনাটুকু আবার বাজিয়ে নিতে চাই, কিছুতেই হতাশ হতে চাই না। পর্বতটুকু হেঁটে পার হব, আর সমুদ্র সাঁতার দিয়ে। ভালোবাসার স্মৃতিটুকু সযত্নে আঁকড়ে ধরি, অনন্ত যাত্রার এই লিপিটুকু লিখে রাখি খাতায়। তোমারি ওই অমৃত পরশে আমার খানি হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বাণী। আমাকে দেখে বালক অনাবিল হেসে ওঠে। শৈশবের ঘুড়িগুলি কাটা পড়ছে ভুল বাতাসের অনুসরণে। অতীত, ভবিষ্যৎ, মারণাস্ত্র বিকিরণ সভ্যতায় স্বপ্ন দেখি আর ঘুমিয়ে পড়ি কোনো অজানা মন্দরে। কতটা জরুরি ছিল কবিতাহীন এভাবে একা বসে থাকা। হাহাকার ও মিলনের শব্দে আজ আর আমি তফাৎ পাইনি। ফিরে এসো, স্মৃতিস্তম্ভ থেকে কালো দাগ মুছে ফিরে এসো। আজ মানুষের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে আছে যে সময়, সামান্য সময় পরে এপারের শব্দ ওপারে যায়নি। নষ্ট হাসি, নষ্ট ভালোবাসা, নষ্ট হ্যালো, দুয়ার পেরিয়ে বাইরে শূন্য মাঠ। এখন ধারে কাছে কেউ নেই, নৈশব্দেরও শব্দ থাকে। এ কি, তোমার বুকে টিকটিক সময় চলছে? ধ্যাৎ, তোমাকে ভালোবাসা যায় না। শিকড় সহ জড়িয়ে পড়েছি আমি অসম্পূর্ণ কল্পনায়। হৃদয় নিয়েছো বলে হৃদয়ে লাফিয়ে পড়ো, আর বলতে পারি না কথা কেমন। সমস্ত তৎপরতার আকাশ কেমন বলতে পারি না, আর বলতে পারি না। স্বপ্নের ভেতর ভেসে থাকে আমাদের সব। সমস্ত প্রেমিকার কাছে উড়ে গেছি কাপালিকের বেশে। অদূরদর্শিতায় ভরপুর আমি সময়ের কালো পথ। আজ মৃত্যু ও সুন্দরের রূপে তফাৎ করতে পারিনি। জল বোঝে না আকৃতির সহমর্মিতা ধর্ম। আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবরি হলো না সারা কত না যুগ ধরি কে বলি আমি লব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তনু ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তবু। যে চারা রোপণ করেছ শরীরের ভেতর, বেড়ে উঠেছে সে আজ সকালে নবীন রোদের অহংকারে।